নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে বরণ করে গড়ে তুলতে হবে। আমাকে কি শুধু এইটুকু থেকে রেহাই দেওয়া যায় না? কান্না ভেজা গলায় মরিন নামের এক রমণী তার স্বামী আহনাবকে এই অনুরোধটা করছে। কিন্তু আহনাব মরিনের অশ্রুতে ভিজল না, বরং আগের চেয়ে আরও রুক্ষ কণ্ঠে বলে, তুমি জানো সেটা সম্ভব নয়। এবার মরিন নিজের কান্নাকে থামানোর বিধে চেষ্টা করলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। উল্টো কান্নার গতি যেন আরও বেড়ে গেল। ফুফিয়ে ফুফিয়ে বলল, বেশ, আপনি যখন চাইছেন তবে তাই হোক। আহনাব তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো করে বলে ওঠে, রাইসা অনেক ভালো মেয়ে, তোমাদের একসাথে থাকতে কোনো সমস্যা হবে না। আহনাফের এই সান্ত্বনা বাক্য মরিন স্তব্ধ হয়ে গেল। আহনাফের হাত মাথা থেকে সরিয়ে কান্না থামিয়ে যথাসম্ভব শক্ত গলায় বলে, বিয়েটা আপনি করবেন, থাকবেনও আপনি। এখানে আমার সমস্যার কথা কেন উঠছে? মরিনের উঁচু গলা শুনে আহনাফ আগের রূপে ফিরে এলো। চিৎকার করে বলে, এজন্যই বলে চোরের মায়ের বড় গলা, না হলে এখনো বাঁকা কথা বলছো? বিয়েটা কি আমি শখের বশে করছি? বাধ্য হয়ে করছি। এর জন্য দায়ী কে? হ্যাঁ, নিজেকে প্রশ্ন করো। তুমি আর তোমার পরিবার যদি আমাকে না ঠকাতে, তবে আজ এই দিন দেখতে হতো না। মরিন, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে আর আমাদের মেয়েকে নিয়ে ভালো থাকতে চাই, আর তুমি খুব ভালোভাবে জানো সেই জন্য এটাই একমাত্র রাস্তা। মরিন ঘুমিয়ে থাকা 4 দিনের নবজাতকের কান চেপে ধরল। নিজেকে স্বাভাবিক করে, দয়া করে এত জোরে কথা বলবেন না, মেয়েটা ভয় পেয়ে যাবে। আর আপনি চিন্তাও করবেন না, আমি জানি দোষটা আমার, তাই তো আপনার বাবার দেওয়া সব শর্ত মেনে নিয়েছি। শুধু এই শর্তে একটু আপত্তি ছিল, তবে এখন আর নেই। চিন্তা করবেন না, আপনাকে আর আপনার নতুন বউকে আমি নিশ্চয়ই বরণ করব। সত্যি বলছো? 2 বছর ধরে আশা করি আমি এতটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছি যে আপনি আমার কথায় ভরসা করেন। নিজের মেয়ের কপালে চুমু খেয়ে আহনাফ বিছানা থেকে উঠে দাঁড়ালো। বিশ্বাস, ভরসা এসব ঠকবাজদের মুখে মানায় না। কাজটা করো, প্রমাণ করে দেখাও। কথাটি বলেই নিজে স্ত্রীর দিকে না তাকিয়েই আহনাফ বের হয়ে গেল। কারণ আহনাফ জানে, যদি একবারের জন্য মরিনের মায়াবী মুখের দিকে তাকায়, তবে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, যার ফলে হারাতে হবে নিজের প্রাণ ভোমরাকে। তবে সে এটাও খুব ভালো করে জানে যে তার এই শব্দ বানা সরিয়ে নেওয়ার দৃষ্টি ক্রমাগতই তার স্ত্রীর হৃদয় চূর্ণ বিচূর্ণ করছে। কিন্তু নিয়তি আর একটা লুকায়িত সত্যের কাছে সে আজ অসহায়। এদিকে এক অসহায় তরুণীর নিঃশব্দ কান্না মির্জাবাড়ির ইটগুলো যেন কেঁপে উঠল, যেমনটি কেঁপেছিল 2 বছর আগে তার বিয়ের রাতে, যখন সে অষ্টাদশী ছিল। টিউলিপ গ্রুপ দেশের এমন একটা কোম্পানি যা সরকারের কথায় নয়, বরং সেই কোম্পানির ইশারায় সরকার পরিচালিত হয়। সেই টিউলিপ গ্রুপের কর্ণধার আব্বাস মির্জা তার ছোট ছেলের বিয়ে এমন সাপোসা করে দিবেন, তা সবার কল্পনারও বাইরে। এই বিয়ে নিয়ে বাড়িতে একটা চাপা ফিসফিসানি শোনা যাচ্ছিল, কিন্তু তা বন্ধ হয়ে গেল কনে যখন বিয়ের আসরে এলো। অষ্টাদশী মরিনের সোনার বরণ রূপের ঝলক উপস্থিত সবার মুখে জামা ঘষে দেয়। লাল শাড়ি আর দামি হীরের গহনায় বীরের কোণে দেখে যেন অন্ধ ব্যক্তিও দৃষ্টি ফিরে পেল। বিদায়বেলা কান্নার সময় মরিনের মা তারিন বেগম মেয়ের কানের কাছে ফিসফিস করে কিছু কথা বলে, যেগুলো শুনে মরিনের ফর্সা মুখটা আতঙ্কে রক্তশূন্য হয়ে যায় এবং সে জ্ঞান হারায়। তৎক্ষণাৎই তাকে কোলে তুলে নেয় তার স্বামী আহনাফ মির্জা। নিজের রুক্ষ কণ্ঠে বলে, অনেক হয়েছে এসব মেলোড্রামা, আমি আমার ওয়াইফকে নিয়ে গেলাম। তারপরও কারো কোনো তোয়াক্কা না করে মরিনকে নিয়ে বের হয়ে যায়। অগত্যায় আব্বাস মির্জা সকল আনুষ্ঠানিকতা বাতিল করে বরযাত্রী নিয়ে ছোট ছেলের পিছনে বাড়ি ফিরে এলেন। মরিন চোখ মিলে দেখতে পায় সে সাদা আর বেগুনি অর্কিড দিয়ে সাজানো খাটের মধ্যখানে শুয়ে আছে। চারদিকে তাকিয়ে সে অনেক অবাক হয়, কারণ এখন সে যে ঘরটিতে আছে তার আয়তন প্রায় তাদের সম্পূর্ণ বাসার সমান। আর ঘরের সাজ সরঞ্জাম এত সুন্দর আর ঝকঝকে যে আলোর রেশনিতে তার চোখ বন্ধ হয়ে আসছে। এসব দেখে মধ্যবিত্ত পরিবারে যে কেউ সব বলে গড়ে চলে যাবে। মরিনের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। ফাইনালি ইউ কাম টু ইউর সেন্স। তোমার জ্ঞান ফিরে এলো। আমি তো ভেবেছিলাম আজ রাতটাই মাটি হয়ে যাবে। আহনাবের পুরুষালী কণ্ঠ শুনে মরিনের গায়ে কাটা দেয়, তার গোর কেটে যায়। মরিন বুঝতে পারে সামনে থাকা বেড়াল চোখা সুদর্শন পুরুষটি তার স্বামী, যাকে সে ইতিপূর্বে শুধুমাত্র বিয়ের আসরে দেখেছে। নিজের স্বামীকে দেখে মরিনের মন অন্তরা কেঁপে উঠেছে, কারণ সে না চেয়েছিল এত বড় ঘর, না চেয়েছিল এত সুন্দর বর। নিজের প্রেমিকের কথা ভাবছ? আহনাফের এরম প্রশ্নের উত্তর কী দিবে তার আগেই কঠিন প্রশ্নের সম্মুখীন হলো, তুমি কি প্রেগনেন্ট? অস্পষ্ট স্বরে মরণের মুখ থেকে একটা কথাই বের হলো, মানে?
তাচ্ছিল্যের সাথে আহনাফ বলে, মানে খুব সহজ। সাদাফের প্রেমিকা বলেছিল তোমার অনেক পুরনো প্রেম, দুনিয়া এসপার এসপার হয়ে যাবে, তাও তুমি অন্য কাউকে বিয়ে করবে না। মরিন চোখ মুখ কাঠিন্য এনে বলল, বেশ উঁচু গলায় বলে, বিয়েটা আমার অমতে হয়েছে। আপনি নিজের ক্ষমতা কাজে লাগিয়ে আমার মা বাবাকে হুমকি দিয়ে জোর করে বিয়েতে রাজি করিয়েছেন। আহনাফ মনে হয় তার জীবনের সবচেয়ে সেরা জোকসে শুনল। সে মরিনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, মাই ডিয়ার ওয়াইফ, তুমি প্রমাণ করে দিলে অতি সুন্দরী নারী একটু বেশি বোকা হয়। একটা কথা মনে রাখবে, জোর শুধু তোমার উপর খাটানো হয়েছে এবং সেটা করেছে তোমার নিজের পরিবার। তোমার মা বাবাকে তো হুমকি দেওয়ার প্রয়োজনই পড়েনি, কারণ তারা তোমার ছোট ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ একটা দামি ফ্ল্যাট আর একটা দামি গাড়ির কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে। অবিশ্বাসের স্বরে চিৎকার করে মৌরিন বলল, আপনি ভাবলেন কি করে আমি আপনার মিথ্যে কথাগুলো বিশ্বাস করব? আহনাফ প্রচণ্ড রেগে দুহাত দিয়ে মরিনে দু বাহু চেপে ধরে। একটা কথা মনে রাখবে, মির্জা বাড়িতে এটাই ছিল তোমার উচ্চ স্বরে বলা শেষ কথা। ভবিষ্যতে এমন গলায় কথা বললে গলার এমন অবস্থা করবে যে আওয়াজে বের হওয়ায় দম বন্ধ হয়ে যাবে। আর সত্য মিথ্যা যাচাই করো, নিজের মায়ের কাছ থেকে সব জেনে নাও। 10 মিনিট সময় দিলাম, বলে মৌরিনকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল। মৌরিন দূরে দূরে বুকে নিজের মাকে ফোন করে। ফোন রিসিভ হতে তারিন বেগম উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করে, তুই ঠিক আছিস তো? মায়ের গলা শুনে আবেগে চোখ ভিজে ওঠে। মা, কিন্তু পরক্ষণে মায়ের বলা কথাগুলোতে সে আবেগ যেন কেটে যায়। তো শ্বশুরবাড়ির লোকজন কেউ কিছু জানতে পারেনি তো? তুই নিজেই সব জানিয়ে দিসনি তো? দেখ মরিন, তুই যদি এমন কিছু করিস তবে আমি বিদায়বেলা যা বলেছি তাই করব বলে দিলাম। আল্লাহর কসম, আমি তোর বাব্বাইকে নিয়ে গলায় দড়ি দিব। কি হলো, চুপ হয়ে গেলি যে? বল, তুই কিছু বলিস নাই তো? মরিন কোন প্রশ্নের উত্তর না দিয়ে কাঁপা কাঁপা গলায় পাল্টা প্রশ্ন করে, মা, এই বিয়ের বিনিময়ে তোমরা কি কিছু নিয়েছ? তারিন বেগম মেয়ের কথায় থমকে যায়। অস্পষ্ট স্বরে বলে, কে কে বলেছে তোকে এসব? তোর শ্বশুর নাকি শাশুড়ি? মরিন একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মানে সব সত্যি? তারিন বেগম মেয়েকে বোঝাতে চেষ্টা করে, আমার কথাটা শোন, আর শোনার কিছু তো বাকি নেই, বলে মরিন ফোনটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দেয় আর জোরে জোরে কাঁদতে থাকে। আহনাফ কাপড় বদলে বের হয়ে দেখে মৌরিন বিছানায় বসে কাঁদছে। সে গলার স্বর বাড়িয়ে বলে, সব কনফিউশন ক্লিয়ার? মৌরিন কান্না বন্ধ করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহনাফ বিছানায় বসে হাত দিয়ে মৌরিনের থুতনিটা উঁচু করে ধরে। তার মুখোফানে চেয়ে বলল, গুড। আমার 28 বছরের জীবনে আমি অনেক দামি জিনিস আমি কিনেছি, অনেক ডিল করেছি, কিন্তু বলতেই হয় তুমি আমার জীবনের সবচেয়ে সেরা ডিল। তাই বলছি, অতীত ভুলে যাও। তোমার সব ধ্যান জ্ঞান এখন থেকেই আহনাফ মির্জা। আশা করি তুমি বুঝতে পেরেছ। মরিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহনাফ মরিনের চোখ অশ্রু আঙুল দিয়ে মুছে বলে, এখন চলো দেখি তুমি তোমার প্রেম ঠিক কতটা গভীর ছিল। মরিন কিছু বলার জন্য ঠোঁট নাড়ালো, সাথে সাথে আহনাফ আঙ্গুল দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। চুপ, তোমার সব কথা আজকের পর শুনবো। এরপর আহনাফ তার নিজের মতো করে মরিনের কুমারিত্বের পরীক্ষা নিতে থাকে। এক পর্যায়ে আহনাফ ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। একটু পরে ক্লান্তিতে সে ঘুমিয়েও পড়ে। অপরদিকে তার ওই পাশে রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকে তার নববিবাহিত স্ত্রী। হঠাৎই মাঝরাতে মরিনের কান্নার শব্দে আহনাফের ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে মরিন গায়ে মাথায় সাদা ওড়না জড়িয়ে জায়নামাজে বসে দুহাত তুলে দোয়ায় বসে কান্না করছে। এই দৃশ্য দেখে আহনাফের বুকের মাঝে যেন তোলপাড় শুরু হয়ে যায়। তাই তো সে বেলকনিতে চলে যায়। বেলকনিতে বসে একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। তার আপন মনেই বলতে থাকে, এতই যখন তাকে ভালোবাসো তখন তোমার আহনাফ মির্জার সামনে সেদিন নীল শাড়ি পরে আসা উচিত হয়নি। যে মুহূর্তে তুমি আমার জীবনে পদার্পণ করেছ, অন্য পুরুষের জন্য তুমি নিষিদ্ধ হয়ে গেছ। কি মরিন, কি আদৌ নিজের প্রেমিকের জন্য মোনাজাতে কাঁদছে, নাকি নিজের বাবা মার করা বিশ্বাসঘাতকতার জন্য, নাকি ভবিষ্যতে কোনো অনিবার্য বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে? না, সেটা আহনাফ জানতে পারেনি, কারণ সে তো মরিনের মনের খবর জানতেই চায়নি। সে শুধু তাকে পেতে চেয়েছে, তার উপর পুরুষত্ব জাহির করতে চেয়েছে, যে কাজে সে সফলও হয়েছে। কেউ টানা 2 ঘন্টা নামাজ পড়তে পারে তা আহনাফের ধারণার বাহিরে ছিল। ভোরের আলো ফুটতে আরও অনেক দেরি। আহনাফ কখনোই মাত্রার অতিরিক্ত মদ্যপান করে না, কিন্তু আজকে করেছে, তাই নেশা সম্পন্ন জেগে বসেছে। সে ঘরে ফিরে দেখে মরিন তখনও নামাজে। সালাম ফেরাতে আহনাফ তার সামনে দফাস করে বসে পড়ে। মুখটা মরিনের কাছাকাছি নিয়ে মাতাল গলায় বলে, কি, ফার্স্ট টাইম প্রেমিককে না দিয়ে বৈধ হাজব্যান্ডকে দিতে হয়েছে বলে দুঃখ হচ্ছে?
মদের কড়া গন্ধে মরিনের গা গুলিয়ে বমি এলো। সে হাত দিয়ে নাক চেপে ধরে বলে, আপনি স্বাভাবিক নেই, দয়া করে ঘুমিয়ে পড়ুন, কাল সকালে যা বলার বলবেন। বিলিভ মি ডিয়ার ওয়াইফ, সম্পূর্ণ ঠিক আছি আমি। আচ্ছা, কিছু বলতে হবে না, শুধু একটা প্রশ্নের উত্তর দাও। কে সে সৌভাগ্যবান যার প্রেমে মত্ত হয়ে নামাজে ঘন্টার পর ঘন্টা বসে আমাকে অভিশাপ দিচ্ছ? মরিন কোনো কথা না বলে চুপ করে আছে। আহনাফ আবারও বলে, বলো, কোথায় লুকিয়ে আছে সে? কথা দিচ্ছি প্রাণে মারব না, কিন্তু একেবারে ছেড়েও দিব না। সে তোমার মনের ঘরে ঢুকেছে, তার শাস্তি তো তাকে পেতেই হবে। এসব আবল তাবল বলতে বলতে সেখানে ঘুমিয়ে যায়। মরিন ঘুমন্ত আহনাফের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার কোনো প্রেমিক নেই, না কখনো ছিল। এই 18 বছরের জীবনে আমি কোনো পুরুষকে স্পর্শত দূর কারো দিকে ভালো করে তাকিয়েও দেখিনি। আপনি আমার জীবনের প্রথম পুরুষ। এরপর নিজেও পাশে শুয়ে পড়ে। মরিনের ঘুম ভেঙে দেখে আহনাফ পাশে নেই। ঘড়ির কাঁটায় প্রায় 11টা সুই সুই। সে তড়িঘড়ি করে তৈরি হয়ে দরজা খুলতেই দেখে শাড়ি পরে ফরমাল স্টাইলে এক মধ্যবয়সী মহিলা নাস্তার ট্রলি নিয়ে দাঁড়িয়ে। তাকে দেখে মহিলাটি বলে ওঠে, গুড মর্নিং ম্যাম, বড় ম্যাম আপনার জন্য খাবার পাঠিয়েছেন আর বলেছেন তৈরি হয়ে ওনার ঘরে যেতে। মরিন প্রশ্ন করে, আপনি কে? আর বড় ম্যামই বা কে? ম্যাম, আমি জেনিফার, এ বাড়ির মেট। আর বড় ম্যাম হলো আপনার শাশুড়ি, মানে আহনাফ স্যারের মা। মরিন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। নীলিমার কাছে মির্জাদের সম্পর্কে শুনে আর আহনাফের রুম দেখে সে বুঝতে পেরেছিল যে তারা কত ধনী, কিন্তু তাই বলে মেড? আর এই মেয়েদের পোশাক আশাক যা দেখছে তাতে তার মনে হচ্ছে তারা অনুষ্ঠান বাড়িতেও এত টিপটাপ হয়ে যায় না। ম্যাম? হ্যাঁ, নাস্তা, বলে সে ট্রলিটা ভিতরে দেয়। যাওয়ার সময় বলে, বড় ম্যাম আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি নাস্তা করে নিন, আমি বাহিরে অপেক্ষা করছি। মরিন ব্যস্ত হয়ে পড়ে, আরে না না, অপেক্ষার প্রয়োজন নেই, আপনি যান, আমি আসছি। জেনিফার মিষ্টি হেসে বলে, ম্যাম, এই বাড়িটা অনেক বড়, আমি এই বাড়িতে আজ 6 বছর ধরে কাজ করছি, তাও মাঝে মধ্যে পথ হারিয়ে ফেলি। আপনি তো নতুন, আপনাকে সাহায্য করাটাই আমার কাজ। আমি দরজার পাশে আছি, আপনি আসুন। মরিন দেখল নাস্তার ট্রলিতে অনেক প্রকার খাবারের পাশাপাশি ব্যথা আর জ্বরের ওষুধ। কোনো রকম দুটো বিস্কুট আর পানি খেয়ে দুপাতা হতে দুটো ওষুধ খেয়ে বের হলো। দরজার কাছে এসে বলে, চলুন। মরিনকে দেখে জেনিফার অবাক হয়ে প্রশ্ন করে, ম্যাম, আপনি এভাবে যাবেন কেন? কোনো সমস্যা? জেনিফার একটু আমতা আমতা করে বলে, না, কোনো সমস্যা নেই, চলুন। ম্যাম, আমরা বাঁদিকে লিফট নিব, এটা আহনাফ স্যার, আর ডান দিকেরটা আহিয়ান স্যার ব্যবহার করেন। বড় ম্যামের রুম 3 তলায়, চলুন। এটা কত তলার বাসা? এক প্রকার অজান্তে এমন প্রশ্ন করে বসে সে। 3 তলা। মরিন ভাবতেও পারে নাই 3 তলা একটা বাড়িতে লিফট আছে, তাও একটা না দুইটা। সবচেয়ে বড় কথা, মানুষ দোতলা হতে 3 তলা যেতে লিফট ব্যবহার করে কেন? তাও তার বোধগম্য হলো না। ম্যাম, আমরা চলে এসেছি, আপনি ভিতরে যান। মরিন প্রশ্ন করে, আপনি যাবেন না? জেনিফার হেসে উত্তর দেয়, রুম পরিষ্কার করা আর খাবার দেওয়া ছাড়া মেয়েদের কোনো বেডরুমে যাওয়ার অনুমতি নেই। মরিন কথা না বাড়িয়ে ভিতরে চলে গেল। আপনার এখনকার বলা কথাগুলো বিশ্বাস করব নাকি আগের বলা কথাগুলো, মিস নীলিমা? মুখোমুখি চেয়ারে বসে নীলিমাকে প্রশ্ন করে আহনাফ। আমার কোনো কথাই আপনাকে বিশ্বাস করতে হবে না মিস্টার মির্জা, শুধু নিজের স্ত্রীকে বিশ্বাস করুন, তাহলেই হবে। কফির কাপে চুমুক দিতে দিতে সাদাবের প্রেমিকা নীলিমা কথাটা বলে। আহনাফ রেগে চিৎকার করে ওঠে, সব শেষ করে এখন কেন এসব বলতে এসেছেন? ভাবলেশহীন হয়ে নীলিমা বলে, আপনাদের বিয়ের আগে অনেকবার দেখা করতে চেয়েছিলাম, কিন্তু তো আপনি রাজি হননি। মনে করে দেখুন, সাদাবের মুখে আপনাদের পরিবারের পুরুষদের সম্পর্কে যা শুনেছিলাম তাতে আমার বিশ্বাস ছিল আপনি মরিনকে কথা বলার সুযোগ দিবেন না, আমাকে শুধু শুধু দোষ দিবেন না। আর একটা কথা, বলিও কখনো আমার উপর চিৎকার করবেন না। আমি আপনার মা কিংবা বাড়ির বউ নই। আহনাফের হঠাৎই মুখটা চুপসে যায়, রাগ জল হয়ে যায়। নরম গলায় প্রশ্ন করে, একটা কথা জানার ছিল। সাদাব আমার আর আমাদের বাড়ি সম্পর্কে আপনাকে যা যা বলেছিল সেগুলো কি আপনি কখনো মরিনকে বলেছেন? কপাল কুঁচকে নীলিমা বলে, না বলার কি আছে? আপনি বিয়ের প্রস্তাব দেওয়ার অনেক আগেই সে সব কিছু জানে। তাছাড়া আপনাদের দুই ভাইয়ের কীর্তিকলাপ তো আর লুকানো নেই। 2 দিন পর পর আপনাদের কেলেঙ্কারি ফেসবুকে ট্রেন্ড করে। আসি এবার। এরপর গট গট করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আহনাফ পকেট থেকে ফোনটা বের করে সাদাব নামে সেভ করা নম্বরটিতে ডায়াল করে। অপর পাশ হতে ফোন রিসিভ হয়। বলো। ব্রো, ডু ইউ নো ইউ আর ডেটিং এ বিচ? অপর পাশে থাকা ব্যক্তির থমথমে কণ্ঠ শোনা যায়। আর তুই কি জানিস, তুই সামনে থাকলে আমার হাতে একটা খুন হয়ে যেতে পারতো। আহনাফ, আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুই আমার মামাতো ভাই,
বেস্ট ফ্রেন্ড, আমার জীবনে সবার আগে নীলিমা। সে তোর হবু ভাবি, আমার প্রাণ ভোমরা। তাই পরবর্তীতে ওর সম্পর্কে বাজে শব্দ ব্যবহার করার আগে শতবার ভাববি, না হলে দেখা গেল পরদিন তোর ডেড বডি বুড়িগঙ্গায় বাড়ছে। আহনাফ সাদাবকে ঠান্ডা করার চেষ্টা করে বলে, বি কুল ব্রো, ফাইন, আই গট ইট, বাট ব্রো একটা ফ্রি অ্যাডভাইস দেই, ডোন্ট ম্যারি হার, শি উইল মেক ইউর লাইফ হেল। বলে অপর পাশের উত্তরের অপেক্ষা না করে লাইনটা কেটে দিল। এরপর চোখ মুখ শক্ত করে হাতে মুষ্টিবদ্ধ করে বলে, নীলিমা যা বলেছে সবটা ক্লিয়ার হওয়া দরকার। সে যা বলেছে তা যদি সত্যি হয় তবে মাই ডিয়ার ওয়াইফ, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া হবে। সুন্দরী বলে মরিনের মায়ের মেয়েকে নিয়ে বেশ অহংকার ছিল, কিন্তু শাশুড়ির ঘরে ঢুকে দুই নারীকে দেখে তার খুব ইচ্ছে হলো মাকে ডেকে এনে দেখাতে সত্যিকারের সুন্দরী কাকে বলে। না, এর মধ্যে কাউকে দেখে মনে হলো না আহনাফের মতো এত বড় ছেলে তার থাকতে পারে। মরিনের মনে হলো সে হয়তো ভুল করে অন্য কারো ঘরে চলে এসেছে, অথবা তার শাশুড়ি বাথরুমে গেছে। তুলনামূলক কম বয়সী নারীটি বোধহয় 5-6 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে মনে হলো সে বাঙালি না, মরুদ দেশের কোনো সুন্দরী, কারণ বাংলাদেশে নীলচোখের কোনো মেয়েকে আজ অব্দি মরিন দেখেনি। তোমার নাম মরিন, তাই তো? মরিন সামনে থাকা মহিলার কথায় মাথা নাড়িয়ে সায় দিয়ে সালাম দেয়। সালামের জবাব না তিনি বলেন, আমি সুজানা খান, তোমার শাশুড়ি। আরও হলো ফ্লোরা, আহনাফের বড় ভাই আহিয়ানের স্ত্রী। যা ওর পাশে গিয়ে বসো। মরিন বসতে বসতে ভাবতে লাগলো, শাশুড়ি মানে কি? আমার মনে হচ্ছে আমি কোনো তুর্কি সিরিয়ালের শুটিং সেটে বসে আছি, যেখানে শাশুড়ি পুত্রবধূর চেয়ে বেশি সুন্দরী, আর এক একটা গড় মানুষের পুরো বাড়ির চেয়ে বড়। আচ্ছা, লোকটা আবার 420 নাটকের মোশাররফ করিমের মতো ঠক নয় তো? সুজানা খান ছড়া গলায় বলে, এ মেয়ে, জবাব দিচ্ছ না যে? মরিন কি জবাব দিবে সে তো শুনতেই পায়নি। এদিকে ভদ্রমহিলার কড়া গলা শুনে তার গলা শুকিয়ে এলো। যথাসম্ভব নিজেকে সামলে বলে, জি মানে? সুজানা খান দমকে ওঠে, কি মানে করছো? আমি বাংলায় প্রশ্ন করেছি। আলমারিতে এতগুলো ড্রেস রাখা আছে, তাও তুমি এই বেরঙের সুতি জামা কেন পরেছ? নিচু স্বরে মরিন বলে, আমি জানতাম না আলমারিতে আমার কোনো কাপড় আছে। সুজানা খান এবার নরম হলেন, শান্ত স্বরে বললেন, তা ঠিক, জানবে কি করে? তোমার বর তো কাল কাউকে তোমার সাথে দেখাই করতে দেয়নি। তা কোথায় সে? তোমার পিছু পিছু এলো না যে? মরিন মাথা নিচু করে ফেলে, সকালে উঠে ওনাকে দেখিনি। ও আচ্ছা, যে জন্য তোমাকে ডাকা, এবারের বৌদের জন্য কিছু নিয়ম আছে তা বলার জন্য। মরিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় তার শাশুড়ির দিকে। তিনি বলতে থাকে, 1, বাড়িতে এখন থেকে এসব সাধারণ কাপড় নয়, ডিজাইনার কিছু পরে থাকবে। উঁচু গলায় কথা বলবে না, বাড়ির পুরুষদের সাথে তর্ক করবে না। এ বাড়িতে 20টার উপরে ঘর আছে। এই ঘর আহিয়ানের ঘর, আর সাদাবের ঘর বাদে যে ঘরে ইচ্ছে যেতে পারো, কিন্তু রাতে নিজের স্বামীর ঘরেই থাকতে হবে, সে তোমাদের মধ্যে যত ঝামেলাই হোক না কেন। বডিগার্ড ছাড়া কোথাও বের হবে না। বাড়ির অন্য কারো কোনো ব্যাপারে নাকও গলাবে না। মেয়েদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবে না, বুঝেছ? মরিন মাথা নাড়িয়ে সায় দিল। সুজানা খান বলতে থাকলো, বাকি রইল বাড়ির কাজ। এর জন্য মেড আছে, রান্নার জন্য শেফও আছে। তোমার যা খেতে ইচ্ছে করবে তাদেরকে বলবে, তারা রান্না করে দিবে। তাই রান্না বান্না বা করার কাজের কোনো দরকার নেই। স্বামীর অনুমতি নিয়ে যেখানে ইচ্ছে যাও, যা খুশি করো, কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। এখন যাও, ঘরে গিয়ে ড্রেসটা বদলে নাও। মরিন উঠে দাঁড়াবে, তখনই ফ্লোরা বলে, মম, আমিও যাই, অনেকক্ষণ বসে আছি। মরিনের অপরাধ বোধ হলো একটা প্রেগনেন্ট মহিলাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য, তাই সে ফ্লোরাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। থ্যাঙ্কস, কোনো সমস্যা নেই আপু। তারপর দুজনে ঘর থেকে বের হতে লাগলো। দরজার কাছাকাছি পৌঁছে ফ্লোরা দাঁড়িয়ে যেতে দেখে মরিন জিজ্ঞেস করে, আপু, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? মম তোমাকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট রুলটা বলতেই ভুলে গেছে। জিজ্ঞাসু দৃষ্টিতে মরিন তাকায়। ফ্লোরা বাঁকা হাসি দিয়ে বলে, নেভার ফেল ইন লাভ উইথ ইউর হাজব্যান্ড, কজ ম্যান ইজ ইন দিস হাউস আর নট লয়াল। নিজের স্বামীকে কখনো ভালোবেসো না, কারণ এই বাড়ির পুরুষরা বিশ্বাসঘাতক হয়। তাই বোন আমার, বড়লোক বাড়িতে বউ হয়ে এসেছ, টাকা নিয়ে যত খুশি আয়েশ করো, কিন্তু নিজের স্বামীর ভালোবাসার ফাঁদে বলিও যেন পা দিও না। দিন শেষে ভাঙা হৃদয় নিয়ে এ বাড়িতে চটপট করবে, না পারবে বাঁচতে, না পারবে মরতে। কথাগুলো শুনে মরিনের পৃথিবী থমকে যায়, আর ফ্লোরা শাশুড়ির রুম থেকে বের হয়ে যায়। মরিন নিজের রুমে প্রবেশ করতে আহনাফের প্রশ্নের মুখোমুখি হয়, আমাদের বিয়ে ভাঙতে মিস নীলিমাকে তুমি মিথ্যে বলতে বাধ্য করেছিলে, তাই না? কোনো প্রকার বনিতা ছাড়াই সে উত্তর দেয়, হ্যাঁ। একরাশ ঘৃণা, ভয় আর সন্দেহ নিয়ে মরিন কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, কে? আহিয়ান মির্জা। আহনাফের উত্তর শুনে মরিনের এই জগৎ সংসারে যেন মিথ্যে মনে হয়। কেউ নিজের ছোট ভাইকে হাতে ধরে এতটা খারাপ পথে নিয়ে যেতে পারে?
তা মৌরিনের যেন বিশ্বাসই করতে কষ্ট হয়। মৌরিনের মুখে অবিশ্বাসের ছাপ দেখে আহনাফ বলে, ঠিকই শুনেছ, আমার বড় ভাই আহিয়ান মির্জা। মৌরিন কিছুটা রেগে প্রশ্ন করে, কিন্তু উনি আপনার সাথে এমনটা কেন করলেন? কি শত্রুতা তার নিজের ভাইয়ের সাথে? মৌরিনের এমন রাগ দেখে আহনাফ মৃদু হেসে বলে, ওয়েট, হুট করে কোনো কনক্লুশনে যেও না, আগে সবটা শোনো। কারণ আমরা সব সময় যা দেখি তার পিছনে অজস্র সত্য লুকিয়ে থাকে। যেমন ব্রো এমন কেন করেছে তার পিছনেও রয়েছে। বলো, সেসব শুনতে চাও? মৌরিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহনাফ বলা শুরু করে, মা বাবা তার সন্তানকে সবসময় বেস্টটাই দিতে চান, বেস্ট এডুকেশান, বেস্ট এনভায়রনমেন্ট, ব্লা ব্লা। কিন্তু বেস্ট দিতে গিয়ে কখন যে ওয়ার্ডশট দিয়ে ফেলেন তা তারা নিজেরাই বুঝতে পারেন না। তাই পারফেক্ট এক্সাম্পল হলো আমার মম ড্যাড। তারা আমাদের বেস্ট দেওয়ার জন্য আমাদের 3 ভাইকে লন্ডনে রেখে পড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সাদাবের বাবা মা মৃত থাকায় লন্ডনের ভিসা রিজেক্ট হয়। তো আমরা 2 ভাই লন্ডনে যাই। তখন ভাইয়ের বয়স 10, আমার 8। নিজের দেশ, নিজের স্কুল, পরিচিত মুখগুলো রেখে লড়াই শুরু হয় সম্পূর্ণ নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টায়। মরিন অবাক হয়ে প্রশ্ন করে, আপনার মা বাবার সাথে যাননি? দুই দিকে মাথা নাড়িয়ে নাকচ করে আহনাফ বলে, না, ড্যাড নিজের বিজনেস ছেড়ে যেতে পারেনি, আর মম নিজের সংসার। তবে তারা মাঝে মধ্যে বলতে পারো এভরি উইকেন্ডে দেখা করতে যেত। কিন্তু তাতে আমাদের 2 ভাইয়ের বিশেষ লাভ হতো না, কারণ সেখানে ড্যাড ব্যস্ত থাকতো বিজনেস মিটিং নিয়ে, আর মম ব্যস্ত থাকতো ক্লাবিং নিয়ে। তাই আমরা বড় হতে থাকি সেখানকার ন্যানি আর একগাদা মেয়েদের কাছে। যখন বাড়ির কথা মনে পড়তো আমরা ভীষণ কান্নাকাটি করতাম। ন্যানি ড্যাডকে ফোন করতো, কিন্তু তিনি প্রায় সবসময় ব্যস্ত থাকতো, তাই কথা বলার সময় হতো না। আর মমকে ফোন দিলে তিনি খানিকটা রেগে গিয়ে বলতেন, ছেলে মানুষ হয়ে এভাবে কাঁদলে কি করে হবে? তোমাদের জন্য পাঠিয়েছি ব্রাইট ফিউচারের জন্য, কিন্তু তোমরা যদি এমন করো তবে কি করে হবে? তোমার বাবার বিজনেস এম্পায়ার কে সামলাবে? সব কিছু থাকার পরেও একটা নিঃসঙ্গ শৈশব কাটাতে হয় দুজনকে। তখন মমের ওপর ভীষণ অভিমান হতো। মনে হতো চাইলেই তো তিনি আমাদের কাছে নিয়ে রাখতে পারত, না হয় নিজে আমাদের কাছে চলে আসতে পারত, না হয় আরও একটু সময় দিতে পারত। নতুন পরিবেশ, নতুন দেশ, নতুন স্কুল, এভাবে বছরের পর বছর চেষ্টা করেও কিছুতেই মানিয়ে নিতে পারছি না। মমের প্রতি অভিমান, অভিযোগে শৈশবগুলো ধীরে ধীরে রাগ যেতে পরিণত হতে লাগে। কিন্তু তাতে আমরা 2 ভাই অনেক বেশি ক্লোজ হতে লাগলাম। তাই তো শৈশব হতে কৈশোরে যেতে যেতে ভাই থেকে বন্ধু হয়ে গেলাম। একটা নিঃশ্বাস ফেলে আবার বলতে শুরু করে, কৈশোরের বয়সটাতে আর মম ড্যাডকে মিস করতাম না। তখন তারা এলে বিরক্ত লাগতো, কারণ ততদিনে আমরা লন্ডনে অ্যাডজাস্ট করতে শুরু করেছি। একটা ফ্রেন্ড সার্কেলও তৈরি হয়ে গেছে। তারা সবাই আমাদের মতো পরিবার থেকে আলাদা। আমরা সবাই নিজেদের একাকিত্ব কাটানোর জন্য একটা পথ খুঁজতে থাকলাম। একদিন আমাদের সার্কেলেরই একটা ফ্রেন্ড সে পথটা দেখিয়ে দিয়েছিল। কৌতূহলী হয়ে মৌরিন জানতে চায়, কী পথ? নির্লিপ্ত গলে আহনাফ বলে, ড্রাগস। অস্পষ্ট স্বরে মৌরিন পুনরাবৃত্তি করে, ড্রাগস? আহনাফ মাথা নাড়িয়ে বলে, ড্রাগস। 13 বছর বয়সে আমি প্রথম ড্রাগস নেওয়া শুরু করি। বিশ্বাস করো, যে আমি বছরে একবার বাংলাদেশে আসার জন্য পাগল হয়ে যেতাম, ড্রাগসের পর সেই আমার আর নিজের দেশটাকে ভালো লাগতো না, বরং লন্ডনেই ভালো লাগতে শুরু করে। সব একাকিত্ব ভুলে যেতে থাকি, এক অন্য জগতে প্রবেশ করি। ওয়ান মোর থিং, মমের প্রতি আমার যে লুকিয়ে থাকা চাপ ও অভিমান ছিল সেটা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হয়। একদিন ব্রো বলল, হি ফাউন্ড এ নিউ থিং, যার কাছে দুনিয়া সব নেশা তুচ্ছ। আমি বললাম, আই অলসো ওয়ান্ট টু ট্রাই দ্যাট। তুমি জানতে চাও সেটা কি? মরিন মাথা নাড়ায়। একটা দীর্ঘশ্বাস পেলে আহনাফ বলে, নারী দেহ। 15 বছর বয়সে আমি প্রথম নারী দেহের গন্ধ গভীরে অনুভবের সুযোগ পাই। মেয়েটা ব্রোর গার্লফ্রেন্ড ছিল। একটা সূচির সানগ্লাসের জন্য আমাকে এন্টারটেইন করতে রাজি হয়ে যায়। ইউরোপের প্রি মিক্সিং কালচারের দরুন আমার কখনোই মেয়ের অভাব হয়নি। কেউ আমার হ্যান্ডসাম পেজ দেখে এসেছে, কেউ বা টাকার বিনিময়ে। তবে আমার সাথে বেড শেয়ার করা বেশিরভাগ মেয়েই ছিল আমার ফ্রেন্ড, আমার মতো নিঃসঙ্গ রিচ কিড, যারা আমার মতে ক্ষণিকের আনন্দের জন্য নেশা করত, বেড শেয়ার করত। বলতে পারো তখন থেকে নারীদের ভোগপূর্ণ বলে মনে করতে শুরু করি আমি। কিন্তু আমার 17 বছর বয়সে এসবে বাধা পড়ে। মরিন চুপ থাকা দেখে আহনাফ বুঝতে পারে সে বিমর্ষ হয়ে গেছে। আহনাফ পুনরায় বলে, সাদাবের আগমনে সব পাল্টে যায়। ও ল পড়তে লন্ডনে আসে। আমাদের 2 ভাইয়ের উচ্ছৃঙ্খল জীবন সম্পর্কে মম ড্যাডকে জানাই। মেয়েদের বিষয় কিংবা টাকা আনার ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা না থাকলেও ড্রাগস নিয়ে তারা চিন্তায় পড়ে যায়। তাই তো আমরা 2 ভাই চলে যাই রিহাবে। 4 বছর পর রিহাব থেকে ফিরে বুঝতে পারি সব নেশা থেকে মুক্তি আছে, কিন্তু নারীর নেশা থেকে মুক্তি নেই। ভেবেছিলাম দেশে ফিরে এলে সব ঠিক হয়ে যাবে, কারণ এখানে তো আর মেয়েরা ইউরোপের মতো সহজলভ্য নয়। তো স্টাডি কমপ্লিট করে দেশে ফিরে এলাম।
কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ, কারণ হাই সোসাইটির ভেতরকার সত্যটা এদেশে একই। তাই তো গত কয়েক বছরে বিভিন্ন মেয়ের সাথে আমার আর ব্রোর বিভিন্ন নিউজ, ফেসবুক আর মিডিয়াতে এসেছে। এই হলো আমার অতীত। সবটা শুনে মরিনের মাথা ঝিম ধরে। একটা মুসলিম মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে সে ভাবতেই পারে না এসব কিছু বাস্তবেও ঘটা সম্ভব। কিন্তু ফ্লোরার বলা কথাগুলো মাথায় আসতে সে আহনাফকে প্রশ্ন করে, আর ফ্লোরা আপু? আহনাফের মুখটা রক্তশূন্য হয়ে যায়, কারণ ফ্লোরার সম্পর্কে সব কিছু জানলে মরিন কখনোই তাকে ভালোবাসতে কিন্তু বিশ্বাস করতে চাইবে না। মরিন আহনাফের অবস্থা বুঝতে পারে। সে আবারও বলে, আজকে আপনার ভাবি আমাকে বলেছেন আপনাকে ভালো না বাসতে। এমন কিছু কি আছে যার জন্য উনি আমাকে সাবধান করেছেন? আহনাফ মরিনের চোখে চোখ রেখে বলে, আমার সম্পর্কে সব তোমাকে বলেছি, কিছু বাদ নেই। নিজের মনের এমনও গোপন কথা তোমাকে বলেছি যা ব্রো আর সাদাবকেও বলিনি। হ্যাঁ, আমি হয়তো জানি ভাবি তোমাকে কেন সাবধান করেছেন, তবে সেটা কেবলমাত্র আমার একটা ধারণা মাত্র। যেহেতু ভাবি সাবধান করেছেন, তাই একজাস্ট রিজনটা তিনিই বলতে পারবেন। তোমাকে একটা কথা বলি, তুমি আমি ছাড়াও এই বাড়িতে আরও 5জন সদস্য আছে। প্রত্যেকের আলাদা একটা স্টোরি আছে। কেউ যদি নিজে থেকে তার সম্পর্কে কিছু বলে তবেই তুমি জানবে। আমি কিছু বলবো না, কারণ ওদের গল্পটা ওরাই সম্পূর্ণ বলতে পারবে। আমি বললে হয়তো কিছু সত্য গোপন থাকবে কিংবা মিথ্যে যুক্ত থাকবে। তাছাড়া আমি নিজে সবটা জানি না। তার মানে আপনি বলবেন না? না, কারো পার্সোনাল কথা অন্য কাউকে জানাবো আমি তেমন নই। ও বুঝেছি, নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য আমাদের বিয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। না, আমি তা বলিনি। তাহলে ফ্লোরা আপুর নাম নেওয়া মাত্র আপনার চেহারার রং বদলে গেল কেন? আহনাফ মুচকি হেসে বলে, না, তুমি একেবারে বোকাও না। আমার ভয় পাওয়ার একটা কারণ আছে, কিন্তু আমি তোমাকে তার সময় হলে বলবো। যদি তার আগে জানার ইচ্ছে হয় তুমি ভাবির কাছ থেকে জেনে নিও। মরিন বিরক্ত হয়ে বলে, আমাকে কি ফ্লোরা আপু বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে? যেখানে আপনি বলতে চাইছেন না সেখানে উনি তো, যাকে বাদ দিন। তাছাড়া ওনাকে তো আমি ভালো করে চিনিও না। বিশ্বাস করব কিভাবে যদি মিথ্যে বলে? আহনাফ মরিনকে আশ্বস্ত করে, না, মিথ্যে বলবে না, বিশ্বাস করতে পারো, কারণ সে মানুষ হিসাবে ভালো। মরিন বলে ব্রুকুসকে, তাই নাকি? নিজের বাবির খুব প্রশংসা করছেন দেখি। তবে তার সাথেও কি আপনি? তো মরিনের শেষ কথার আগে তার কপালে ছোট একটা টোকা দিয়ে বলে, সে আমার ভাবি। আর যাই হোক, আহনাফ মির্জা সম্পর্কের মান দিতে জানে। দেবর বাড়ির সম্পর্ককে কলুষিত করব তেমন কুরুচি আমার নেই, বুঝেছ? মরিন বলে, তাই বুঝি গতকাল রাতে স্বামী স্ত্রীর সম্পর্কের মান দিলেন? আহনাফ একটা দীর্ঘশ্বাস পেলে মরিনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে যায়। এতে বিচলিত হয়ে মরিন দাঁড়িয়ে পড়ে। এ কি করছেন? আহনাফ তার হাতটা টেনে আবারও বিছানায় বসিয়ে দেয়। তারপর বলতে থাকে, আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। আই অ্যাম সরি। তার ছেলের সাথে মরিন বলে, আপনারা ছেলেরা মনে করেন সরি বললে সব সমাধান হয়ে যায়, কিন্তু একটা মেয়ে কত আশা নিয়ে স্বপ্ন নিয়ে বিয়ে করে সেটা বুঝতে চান না। কারণ আপনার মতো পুরুষের চাহিদা থাকে শরীর। নববধূর স্বপ্ন ভাঙার যন্ত্রণা যে কত, সেটা আপনি অনুভব করতে পারবেন না। গত রাতের ব্যবহারে আমার হৃদয়ে যে কতটা ক্ষত সৃষ্টি হয়েছে তা আপনি ধারণাও করতে পারবেন না। আহনাফ দুহাত দিয়ে মরিনের দুহাত ধরে বলে, আমাকে একটা সুযোগ দাও, আমি কথা দিচ্ছি তোমার হৃদয়ের সব ক্ষত পূরণ করে দিব। এইসব বলা যত সহজ, বাস্তবে করা কঠিন। তাছাড়া কিছু কিছু ক্ষত চাইলেও পূরণ করা যায় না, দাগ থেকে যায়। আপনি আমাকে একটু ভাবার সময় দিন। বলে আহনাফের হাতের বাঁধন থেকে নিজের হাত দুটো সরিয়ে ওয়াশরুমে যায়। আহনাফ উঠে বারান্দায় চলে যায়। সেখানে একটা সিগারেট জ্বালিয়ে মনে মনে বলে, সাদা বারবার সাবধান করেছিল, বলেছিল আহনাফ সাবধান, বলেও নারীদের ভোগপূর্ণ বলে মনে করিস না, সম্মান করতে শিখ। মনে রাখবি, একটা নারী যদি তোকে জন্ম দিতে পারে তবে সে তোকে তার পায়ের কাছেও আনতে পারে। আজকে ঠিক তাই হলো। কত করে ভালো করে মাপ চাইলাম তবুও মন করলো না। প্রবলেম নেই, প্রয়োজন পড়লে আবার মাপ চাইব। যতক্ষণ মাপ না করবে ততক্ষণ চাইব। তাছাড়া নিজের স্ত্রীর কাছে মাপ চাইতে কিসের লজ্জা? অন্যদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে মরিন ভাবতে থাকে, কোন সিদ্ধান্ত নেওয়া আগে? আমার ফ্লোরা আপুর সাথে কথা বলতে হবে। উনি যদি বলতে না চায় তবে? তাছাড়া মায়ের সাথেও একবার কথা বলা দরকার, শুনি মা কি বলতে চায়। রেপে হতে কেমন লাগলো? প্রশ্ন শুনে মরিনের মাথা থেকে দোয়া বের হতে লাগলো। দুপুরের খাবারের জন্য ডাইনিংয়ে যেতে মরিনকে ফ্লোরা এ প্রশ্ন করে। ফ্লোরার ইঙ্গিতটা বুঝেও না বোঝার ভান করে সে বলে, মানে? আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন আপু। ফ্লোরা আরও খোলাসা করে বলে, মানে তো খুবই সহজ। তোমার গায়ে এত কামড় আর আঁচড়ের দাগ দেখেও বুঝতে পারছি আহনাফ তোমাকে ছাড়েনি। শুনেছিলাম বিয়েতে তুমি রাজি নও, তাই প্রশ্ন করলাম। এ ধরনের ব্যক্তিগত আক্রমণ মরিনের বেশ গায়ে লাগলো। তাছাড়া ফ্লোরা তো তার আপন কেউ না, যার সাথে সে এসব শেয়ার করবে। তাই সে কিছুটা রুক্ষ কণ্ঠে বলে, তবু আপু, আমি আপনার কথা বুঝতে পারছি না। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে রেপ শব্দ কোথা থেকে এলো?
একটু টেনে টেনে ফ্লোরা বলে, রিয়েলি? তার মানে বলতে চাইছো কাল রাতে তোমার কনসেন্ট ছিল? এবার মরিন রেগে গেল, তবুও যথাসম্ভব নিজেকে সামলে বলে, আপু আপনার মনে হয় না আপনি একটু বেশি পার্সোনাল কথা জিজ্ঞেস করছেন? বাঁকা হেসে ফ্লোরা তাচ্ছিল্য করে বলে, কি ব্যাপার মনে হচ্ছে হাজব্যান্ডের ভালোবাসায় অলরেডি ফেসে গেছো? মরিন দাঁত কিড়মিড় করে বলে, নিজের স্বামীকে ভালোবাসা কি অপরাধ? তাছাড়া আমার মতো মেয়েরা বিয়ের পর স্বামীকে নিজের সবটা দিয়ে ভালোবাসবো বলেই অপেক্ষা করি, তার স্বামীর চরিত্র যেমনই হোক। তুমি আহনাফের অতীত জানো? মরিন হেয়ালি করে বলে, যদি বলি জানি। কিছুটা অবাক হয়ে ফ্লোরা বলে, তারপরও তোমার নিজের উপর ঘেন্না হচ্ছে না? বেরিয়ে আসতে ইচ্ছে হচ্ছে না বিয়ে থেকে? মরিন ফ্লোরার চোখের দিকে তাকিয়ে বলে, আপু বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে ইচ্ছে হলো আর বেরিয়ে এলাম। বিয়ে একটা বন্ধন, সারা জীবনে দায়িত্ব। আমার কাছে বিয়ে মানে ফটো সেশন করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা কিংবা দায় সারা দিন লুতুপুতু করা নয়। আমার কাছে বিয়ে হলো দায়িত্ব, বিশ্বাস আর ভরসা। এমন একটা সম্পর্ক যেখানে দুজনের অতীতে যাই থাকুক, বর্তমান ও ভবিষ্যৎ পানির মতো স্বচ্ছ। পরকালে জীবন তার সাথে কাটানোর ইচ্ছে রাখা। ফ্লোরা ব্যঙ্গ করে বলে, তুমি তো দেখছি এই যুগের বেহুলা। সামান্য হেসে মৌরিন বলে, মজা নিচ্ছেন? কিন্তু আমি এটাই বিশ্বাস করি। তার মানে তুমি এই বিয়েটা মেনে নিয়েছ? আল্লাহর কালাম পড়ে বিয়ে করেছি, এখানে না মেনার তো কিছু নেই। ফ্লোরা কিছুটা হতাশ হয়ে বলে, ও তার মানে বিয়েতে রাজি না হওয়া একটা লোক দেখানো, তাই তো? ওটা অতীত, আর অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ খারাপ হয়। ফ্লোরা মরিনের এরূপ কথা শুনে রাগান্বিত স্বরেই বলে, সেটা বলো, তুমি নিজের ব্রাইট ফিউচার দেখছো? আসলে তোমাদের মতো মেয়েরা নাটক করে বিয়ে করবে না বলে, কিন্তু বড়লোক কাউকে পেলে ঠিকই সব কিছু মেনে নেয়। মরিন নিজেকে শান্ত রেখে বলে, আপু বয়স আর সম্পর্ক দুই দিক দিয়ে আপনি আমার চেয়ে বড়। আশা করি এমন কিছু বলবেন না যে আমার সেটা ভুলে যাব। তাই এসব অপশব্দ দ্বিতীয়বার আমাকে শোনাবেন না। মরিন সেখান থেকে চলে যেতে নিলে ফ্লোরা তাকে বলে, তুমি জানতে চাও না আমি তোমাকে কেন সাবধান করতে চাইছি? মরিন তো জানতেই চেয়েছিল, কিন্তু যেই মেয়ে বিয়ে আর স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে এমন ধারণা রাখে, তার কোনো কথায় কান্না দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করল। প্রয়োজন নেই বলে সে না খেয়ে সেখান থেকে চলে গেল। ফ্লোরা মনে মনে বলে, তুমি ভুল করলে মরিন, একটা সময় আমার কথা না শোনার জন্য আফসোস করবে। পুরুষ মানুষ তার শখের নারীকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, সবচেয়ে বেশি কাঁদায়। সত্যি বলতে, যে নারীকে মাথায় তুলে রাখা দরকার তাকেই পায়ের নিচে পিষে দেয়। সাদাবের কথাগুলো শুনে আহনাফের চোখে মুখে অনুতাপের ছাপ ভেসে ওঠে। মরিনের কাছে অনেকবার মাপ চেয়ে যখন আশানুরূপ ফল পায় না, তখনই সাদাবের কাছে আসে সাহায্য চাইতে। কিন্তু সাদাব সাপ মানা করে দেয় তাকে চলে যেতে। কিন্তু আহনাফ নাসর বান্দার মতোই বসে থাকলে সে কথাগুলো বলে। সাদাব আবারও বলে, আমরা পুরুষ জাতি বাহিরের মেয়েদের সাথে রং তামাশা করি, সফটলি কথা বলি, কিন্তু নিজের ওয়াইফ বা লাভারের সাথে এমন ব্যবহার করি যেন সে আমাদের কোনো দাসীবাদী। আমরা চাই সে আমাদের হাতের পুতুল হয়ে থাক, আমাদের কথায় উঠুক, আমাদের কথায় বসুক। নারীদের যে একটা ইচ্ছে আছে, চাওয়া আছে, তার মূল্যায়ন কোনো দিনও পুরুষ জাতি করে না। আমি ভেবেছিলাম তুই অন্তত তোর ভাইয়ের মতো আমার ভরসা নষ্ট করবি না। আহনাফ অনুতাপের স্বরেই বলে, সরি ইয়ান, বলছি তো ভুল হয়ে গেছে, আর হবে না। কিন্তু সাদাবের মন গলে না। কি গ্যারান্টি আছে? তোরা দুই ভাই হলি কুত্তার লেজ, জীবনও সোজা হয় না। আহিয়ান ভাইয়ের সময় যে ভুল করছি, তোর সময় একই ভুল করব না। জানিস, আমি এখন ফ্লোরা ভাবির দিকে তাকাতে পারি না। আমি বারবার বলেছিলাম তোকে মেয়েটা ইনোসেন্ট, তুই এমন কিছু করিস না যাতে নিজেকে অপরাধী মনে হয়। সত্যি বলতে তোকে নিজের বার্থডেতে ইনভাইট করা আমার ভুল ছিল। আহনাফ জোর গলায় বলে, বলছি তো ভুল হয়ে গেছে। ঠিক আছে তুই বল, তুই কি গ্যারান্টি চাস? লিখে দিব। তাচ্ছিলের সাথে সাদাব বলে, শোন, আমি টিউলিপ গ্রুপের লিগ্যাল টিমের ডাইরেক্টর, কোনো টিনেজার নই। আমার সাথে অন্তত এসব ভাওতাবাজি করিস না। লাভ নাই, তুই ভালো করে জানিস মানুষের মন, বিশ্বাস, ভরসা নিয়ে কোনো আইন নেই। অসহায় ভঙ্গিতে আহনাফ বলে, তাহলে কি করব আমি? আমি তো সব ভালোই চেয়েছিলাম। জীবনে প্রথম কাউকে দেখে মায়ের বাঁধনে আটকে যেতে চেয়েছিলাম, সংসারী হতে চেয়েছিলাম, কিন্তু সব তোর লাভার নষ্ট করে দিল। সাদাব আহনাফকে সাবধান করে বলে, নীলিমাকে এসবের মধ্যে টানবি না। ও মরিনের কথা রাখতে সে এসব তোকে বলতে গিয়েছিল। তাছাড়া কোনো বোনই তার মতো এমন চরিত্রের মানুষের হাতে তার ছোট বোনকে তুলে দিতে চাইবে না। সাদাবের কথা আহনাফ পরন কাটে। কারেকশন, চাচাতো বোন। সাদাব আবারও বলে, হলেও তো সে তাকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। শুধু ও চাচির লোভের জন্য বিয়েটা হয়েছে। উনি নীলিমাকে বিয়ে 2 দিন আগে থেকে ঘরে বন্দি করে রেখেছিল, না হলে তো সে পালানোর ব্যবস্থা করেই রেখেছিল। তোর গার্লফ্রেন্ড আসলে একটা রেগে কিছু একটা বলতে গিয়ে আহনাফ চুপ হয়ে যায়। তারপর আবারও বলে, বাদ দে,
তোরে কিছু বললেই তো তোর গায়ে ফোস্কা পড়বে, আমাকে মারতে আসবি। জানিস, মাঝে মধ্যে মনে হয় তোর লাভার না, বরং তুই অন্ধ। সাদাব চিৎকার করে ওঠে, আহনাব, হাউ ডেয়ার ইউ। আহনাব বুঝতে পারে নীলিমার অন্ধত্ব নিয়ে খোসা দিয়ে সে কত বড় ভুল করেছে। সরি সরি, আমি ওভাবে বলতে চাইনি। একই স্বরে সাদাব বলে, গেট লস্ট। আহনাব তাকে থামানোর চেষ্টা করে বলে, শোন না, ঠিক আছে তুই থাক, আমি গেলাম। তাছাড়া তোদের এই বাড়িতে আর যাই থাকুক না কেন, ঘরের অভাব নেই। অনুনয়ের স্বরে আহনাব বলে, এমনভাবে কেন বলছিস? এটা তো তোরও বাড়ি। সাদাব প্রচণ্ড রেগে জোরালো গলায় বলে, না, এটা আমার বাড়ি না। 1 মিনিট, আমার তো কোনো বাড়ি নেই, কারণ আজ অবধি তোর বাবা আমার নিজের বাড়ি কোথায় তা বলেও নেই। আমার বাবার ছবিটাও দেখায়নি, এমনকি নিজের বাবার নামটাও আমাকে বলেনি। আহনাব সাদাবকে বোঝানোর চেষ্টা করে, বলেনি নিশ্চয় তোর ভালোর জন্যই। তাচ্ছিল্যের সাথে সাদাব বলে ওঠে, তা তো অবশ্যই, অনেক ভালো করেছে আমার। তবে উনি আমার এতটা ভালো না করলেই পারতেন। তোর বাবার এই ভালো করার জন্যই বৈধ জন্ম হওয়া সত্ত্বেও আমি জারজদের মতো কখনোই নিজের পিতৃ পরিচয় জানতেই পারিনি। কথাগুলো বলে সে শুধু ঘর থেকেই না, বাড়ি থেকে বের হয়ে গেল। অন্যদিকে আহনাব বোকার মতো দাঁড়িয়ে আছে আর হতাশ হয়ে ভাবছে, এটা কি হলো? এসেছিলাম বইয়ের রাগ ভাঙানোর উপায় জানতে, কাজের কাজ তো কিছুই হলো না, উল্টো এখন মরার উপর খাড়ার গা। বন্ধুও রেগে গেল। আল্লাহ, আমি যে কি করব না, কোথায় যাব? এভাবে কতক্ষণ ভাবতে বুদ্ধির বাতি জ্বলে উঠল। ইয়েস, পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি। স্ত্রীকে শয্যা সঙ্গী করো, কিন্তু ভালোবেসো না। আব্বাস মির্জার সামনে মাথা নিচু করে বসে আছে আহনাব। কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করতে বের হবে তখনই এক মেয়েট এসে জানায় তার বাবা তাকে ফ্যামিলি মিটিং রুমে ডাকছে। রুমে গিয়ে বাবার মুখোমুখি হয় সে। আব্বাস মির্জা ছেলেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলে, মেয়েটাকে ভালোবেসে ফেলোনি তো? বাবার প্রশ্নে আহনাফের বুকটা কেঁপে ওঠে। সে ভয় পায় তার বাবা সব বুঝতে পারেনি তো। নিজেকে যথাসম্ভব সামলে বলে, ডেট, এটা কেমন প্রশ্ন? আমি তো আগেই তোমাকে বলেছি সে আমার জেদ। আহনাফ মির্জাকে রিজেক্ট করার অসিডিটি দেখিয়েছে, শাস্তি তো তাকে পেতেই হবে। চাইলে ওকে তুলে আনতে পারতাম, গুম করতে পারতাম, কিন্তু এতে আমার ইগো স্যাটিসফাইড হতো না। জানি, তবু আরেকবার তোমার মুখ থেকে শুনে নিলাম। কিন্তু তুমি কি জানো আমি কেন তোমার এই বিয়েতে রাজি হয়েছি? দুপাশে মাথা নাড়িয়ে না জানায় আহনাব। আব্বাস মির্জা আবারও বলে, মধ্যবিত্ত ফ্যামিলির সুন্দরী মেয়ে, এই ধরনের মেয়েরা সংসারী হয়, আর প্যারেন্টিংয়েও ভালো। ন্যানির কাছে তোমরা দুই ভাই যে নিঃসঙ্গতা নিয়ে বড় হয়েছ, আমি চাই না তোমাদের নেক্সট জেনারেশনে একই কষ্ট ভোগ করুক। মনে রাখবে, তোমার ওয়াইফকে বোঝানোর দায়িত্ব তোমার। তাকে এমনভাবে ট্রেন করবে যাতে সে খুব ভালো করে বুঝতে পারে মির্জা বাড়িতে তার কাজ হলো তোমাকে এন্টারটেন করা, বাচ্চা জন্ম দেওয়া, তাদের বড় করা। গট ইট? মাথা ঝাঁকিয়ে আহনাব বলে, ইয়েস ড্যাড। খুশি হয়ে আব্বাস মির্জা, গুড। নিজের বাইকে দেখে শিখো, তুমি তার মতো হও। বলে বাবাকে বিদায় জানিয়ে আহনাব দরজার কাছে পৌঁছাতেই আব্বাস মির্জা বলে ওঠে, স্ত্রীকে শয্যা সঙ্গী করো, কিন্তু ভালোবেসো না। এমন কিছু যদি আমি আজ করতে পারি তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। আহনাব বেরিয়ে যেতে আব্বাস মির্জা আবারও বলে, নিজের বাপের চোখকে ফাঁকি দিবে এত চালাক তুমি এখনও হওনি আহনাব। তুমি যেদিন বিয়ের কথা বলতে আমার কাছে এলে সেদিনই আমি বুঝতে পেরেছিলাম মেয়েটা তোমার জেদ নয়, ভালোবাসা। আর গতকাল বিয়ের আসর ওই মেয়ের অজ্ঞান হওয়ার পর তোমার ছটফটানি দেখে কনফার্ম হয়ে গেলাম তাকে যদি এনে না দিতাম তবে তুমি আমার হাতের বাহিরে চলে যেতে, কিন্তু আমি তা হতে দিতে পারি না। থাক না, কয়েকদিন এনজয় করো। এমনিতেই তো ওই মেয়ে মির্জা বাড়িতে কিছু দিনের মেহমান। অন্যদিকে বাবার ঘর থেকে বের হয়ে আহনাব গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে ভাবতে থাকে বাবার বলা কথাগুলো, আর মনে মনে বলে, সরি ডেড, মিথ্যে বলার জন্য, কিন্তু আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আমি যে মরিনকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। আমি জানি না কেন তুমি চাও না আমি কাউকে ভালোবাসি। ছোটবেলা থেকে শিখিয়েছ ভালোবাসা হলো এমন একটা পাত যেখানে পড়লে শুধু মানুষ যন্ত্রণা পায়, জীবন ধ্বংস হয়ে যায়। কিন্তু আমার কাছে তো ভালোবাসা মানে জীবনে বেঁচে থাকার অক্সিজেন। আর মরিন হলো আমার প্রাণ বোমরা। যদি মরিনকে ভালোবেসে আমার জীবন ধ্বংস হয়ে যায়, আমার কোনো আফসোস থাকবে না। আহনাফের ভাবনার মাঝেই গাড়ি হোটেল রেডিসনে এসে থামে। আহনাফ নিজের বুক করা টেবিলের কাছে যেতেই দেখে দুটি পরিচিত মুখ বসে আছে। বিয়েটা কেন দিলে? আহনাফ বেরিয়ে যেতেই মরিন নিজের মাকে ফোন দেয়। মেয়ের ফোন পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারিন বেগম। মরিনও আবেগে গা ভাসায়। এরপর নিজেদের নিয়ন্ত্রণ করে কৌশলাদি বিনিময় করে। সবশেষে মরিন জানতে চায় এই কথা, কিন্তু জবাব দিতে গিয়ে আবারও বুক ফেটে কান্না আসে তারিন বেগমের।
কি হলো মা বলো? কান্না থামিয়ে তারিন বেগম বলে, আমার কিছু করা ছিল না। তোর শ্বশুর বলেছিল বিয়ে না দিলে তোকে তুলে নিয়ে যাবে, আর তারেককে, মানে মরিনের ছোট ভাই, ওকে মেরে ফেলবে। কিন্তু আহনাব যে বললেন তোমাদের কোনো জোর করা হয়নি, বরং স্বেচ্ছায় তোমরা টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছ। কারণ তোর বর এসব কিছুই জানে না। মানে মানে সে তোকে যা বলেছে সেও তাই জানে। তোকে আমরা টাকার জন্য বিক্রি করেছি। মা আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে সব খুলে বলো তো। তারিন বেগম ঘটনা বলতে শুরু করেন। তোর শ্বশুর যেদিন বিয়ের কথা বলতে আমাদের ডেকে পাঠিয়েছিল, সেদিন আমরা ভেবেছিলাম নীলিমা সাদাফের ব্যাপারে কথা বলতে ডেকেছেন। কিন্তু না, তিনি তো ডেকেছিলেন তোকে তার ছোট ছেলের বউ করে নিতে। তখন তোর বাবা না করে, আর সরল মনে তোর সব সত্য আর ওই অ্যাক্সিডেন্টের কথাও বলে দেয়। অবাক হয়ে মরিন প্রশ্ন করে, আমার শ্বশুর সব জানে? জানে। কিন্তু উনি আহনাবকে এমনকি অন্য কাউকে কথাটা বলতে না করে। আমরা রাজি হইলাম। তখনই তিনি বলে, যদি ওনার কথা না শুনি তবে তিনি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে দিবে, আর তারেককে আর নীলিমাকে ও মেরে ফেলবে। উনি জামাইকে তোর অতীতের কোনো কথা জানাতে নিষেধ করেছে, এমনকি তুইও যাতে কখনো না বলে সেই ব্যবস্থা করতে বলে। আরও বলে তোর সাথে বিয়ের বিনিময়ে যেন আমরা জামাইয়ের সামনে টাকা, বাড়ি, গাড়ি এসব দাবি করি। বাধ্য হয়ে আমরা সেদিন তাই করি। বলে জামাই শর্ত দেয় যে কোনোভাবে তোকে বিয়ে রাজি করাতে, আর বলে একবার বিয়ে হলে আর কোনো দিন তোকে আমাদের বাড়িতে আসতে দিবে না। কারণ যে মেয়ের বাবা মা টাকার কাছে মেয়েকে বিক্রি করে দেয়, তাদের সাথে সে বা তার পরিবার কোনো সম্পর্ক রাখবে না। সব শুনে মরিনের মাথায় যেন বাজ পড়ে। এসব কেন লুকালে আমার কাছ থেকে মা? আমরা নিরুপায় ছিলাম, তোকে জানালে তুই বিয়ে করতি না। আর মির্জারা অনেক পাওয়ারফুল, বিয়ে না হলে নির্ঘাত তোর কোনো ক্ষতি করতো ওরা। রেগে মেগে মরিন বলে, হোক না পাওয়ারফুল, তাতে আমাদের কি? আর ক্ষতি করবে মানে? দেশে কি আইন নেই? মেয়ের বোকা বোকা কথা শুনে দীর্ঘশ্বাস ফেলেন তারিন বেগম। মরিন, ওরা মির্জা, টিউলিপ গ্রুপের মালিক। যেখানে পুরো দেশটাই ওদের কথায় চলে, সেখানে আইন আদালত কী করবে? ওরা যদি এখন তোকে বা আমাদের পুরো পরিবারকে গুমও করে দেয়, তবুও কেউ কিছু বলবে না। বরং তুই চুপ থাক, মানিয়ে নে। মায়ের কথা শুনে মরিনের টনক নড়ে, রাগটা পানি হয়ে যায়। সত্যি তো, এই জগতে টাকাই বড়। এই টাকার জোরেই মির্জা আর তাদের মতো বড় লোকেরা সব কিনে নেয়, দেশ, আইন, এমনকি মানুষের জীবনও। কান্না ভেজা গলায় বলে ওঠে, তাহলে কি আমি আর নিজের বাড়ি যাব না? তোমাদের দেখব না? মেয়ের কথা শুনে তারিন বেগমেরও চোখে জল আসে। মরিন চোখ মুছে বলে, আমি এসব শর্ত টর্ত মানি না। তাছাড়া এসব বলার উনি কে? বাপ ছেলে মিলে আমার জীবনের 12টা বাজিয়েছে। সবাই কি আমাকে পুতুল পেয়েছে নাকি? আমি এক্ষুনি যাচ্ছি আমার শ্বশুরের কাছে। কেন আমার সাথে এমন করলো আমাকে জানতে হবে। আর আহনাবকে অতীত জানাতে কেন না করলো, সেই প্রশ্নের উত্তরও দিতে হবে ওনাকে। গার্বে গিয়ে তারিন বেগম বলেন, শুন মা, বাড়াবাড়ি করিস না। তোর শ্বশুর খুব ভয়ঙ্কর মানুষ। তোর বাড়িটা ছোট, তাছাড়া বাপ মা মরা একটা অন্ধ মেয়ের দায়িত্ব আমাদের কাঁধে। আপাতত যেমন আছে তেমন চলতে দে। মায়ের কথা শুনে চুপ হয়ে যায় মরিন। কিছুক্ষণ পরে বলে, কিন্তু মা, উনি যে বিশ্বাস করে, নিজের সমস্ত অতীত আমাকে বলেছেন, তাহলে আমি সত্য গোপন করলে তো ওনাকে ঠকানো হবে। জানি, কিন্তু জীবন বাঁচানোও তো আগে। তোর শ্বশুর যদি জানতে পারে তুই তোর স্বামীকে সব সত্যি বলেছিস, সেদিনে আমাদের এই পৃথিবীতে শেষ দিন হবে। তাহলে এখন আমি কি করব? আল্লাহকে ডাক, তিনি নিশ্চয় জামাইয়ের সামনে তার বাবার সত্যিটা আনবেন। আর মন দিয়ে সংসার কর। নিজের বরকে ভালোবাসায় ভরিয়ে দে, আসলে বেঁধে রাখ, যাতে কখনো যদি তোর ত্রুটির কথা তার সামনে আসে, তবু যেন তোকে না ছাড়তে পারে। মুঠোফোনে দুই পাশে দুই অসহায়। সত্যি তার বুদ্ধি লোপ পেয়েছে, না হলে নীলিমা যার সাথে তার আধা কাজকলা তাকে এসে সাহায্য করতে বলে। আর মেয়েটাও কেমন সাথে করে একেবারে উকিল টাকাও নিয়ে এসেছে। কি আর করা, বাঘের খাঁচে একবার যখন এসে পড়েছে, নিজের কাজ হাসিল না করে যাবে না। আপনার হাতে অপচয় করার সময় থাকলেও আমার নেই। আধা ঘন্টা যাবৎ এখানে অপেক্ষা করছি, আর আপনি এসে 10 মিনিট ধরে চুপচাপ বসে আছেন। কিছু তো বলুন। তাছাড়া আমি অন্ধ মানুষ, চেহারা দেখে বুঝে যাব সেই উপায়ও নেই। নীলিমার খোঁচাটা বুঝতে পেরে চুপচাপ হজম করে আহনাব বলে, আসলে একটা ইম্পর্টেন্ট বিষয়ে ডেট ডেকেছিল, তাই দেরি হয়ে গেছে। আর সরি, আমি ওভাবে অত কিছু ভেবে বলিনি। সাদাব ইয়ার, সরি, মাফ করে দে রে। সাদাব কোনো কথা বলল না, কিন্তু নীলিমা বলে, চরিত্রহীনকে চরিত্রহীন বলা যদি দোষ হয়, তবে অন্ধকে অন্ধ বলা দোষের কিছু না। আর আপনার চরিত্র নিয়ে অনেক কিছু বলেছি, একবার নয় অসংখ্যবার আপনাকে চরিত্রহীন লম্পট বলেছি। সেগুলো যদিও মেনে নিতে পারে, তবে আমাকে অন্ধ বলাটাও মেনে নিতে হবে। কি সাদাব, তাই তো? সাদাবের তীব্র অনিচ্ছা সত্ত্বেও সে এখানে বসে আছে। তার উপর নীলিমার খোসা মারা কথা আর অযচিত যুক্তি সহ্য করছে আধা ঘন্টা যাবৎ। যতই সে বলুক, সে আহনাবকে মাফ করতে পারবে না।
তত নীলিমা জেদ করে বলে অন্য কোনো কারণ নয়, বরং তাকে অন্ধ বলেছে সেটা নিয়ে রাগ না করতে, মাফ করে দিতে। সে জেদি মেয়েটাকে কিভাবে বোঝাবে? অন্য কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। তার কাছে শত অপরাধের মাপ আছে, কিন্তু তার প্রাণ পোমরাকে নিয়ে কেউ কিছু বলবে তা সে বরদাস্ত করবে না। সেজন্য সেও নীলিমার কথায় বাঁকা জবাব দেয়, তুমি বলেছো যখন তাই হবে হয়তো। সাদাব প্লিজ। বিরক্ত হয়ে সাদাব বলে, শোন নীলিমা, তুমি আসতে বলেছ, এসেছি, ব্যাস, এর বেশি আর কিছু না। পরিস্থিতি বেসামাল হয়ে যাচ্ছে দেখে আহনাফ সাদেবী হাত ধরে বলে ওঠে, ভাই মাফ করে দে না, গড প্রমিস কোনো দিন নীলিমা ভাবিকে নিয়ে কিচ্ছু বলবো না। আহনাফের কথা শুনে সাদাব আর নীলিমা দুজনেরই মুখ হা হয়ে গেল। সাদাব নিজের হাতে সিমটি কেটে দেখে সে স্বপ্ন দেখছে না তো। কি বললি তুই? আরেকবার বলতো। আহনাফ নিজের বলা কথাটি পুনরায় বলতে নীলিমা আটকে ওঠে, মিস্টার মির্জা, আমি আপনার ভাবি কবে হলাম? বারে, আপনি আমার ভাইয়ের হবু বউ, আর ভাইয়ের বউকে ভাবি এতে বলতে হয় নাকি আমার আলাপোলা ভাইটারে ছেঁকা দেওয়ার ইচ্ছে আছে? আহনাফের এসব কথা শুনে নীলিমার মুখটা অসহায় হয়ে গেল, আর সাদাব বহু কষ্টে নিজের হাসি চাপিয়ে রাখে। ছোটবেলা থেকে ছেলেটা এমন, মানুষকে বশ করার মন্ত্র জানে, কেউ তার উপর রাগ করে থাকতেই পারে না। কোনোভাবেই মানুষের রাগ সে ভাঙিয়ে দিবেই। হয়েছে হয়েছে, আর তেল মারতে হবে না, যা মাফ করে দিলাম, কিন্তু এবারে শেষ। আহনাফ সাদাবের দিকে তাকিয়ে বউকে একটা হাসি দিয়ে বলে, তাহলে এবার হেল্প কর। আহিয়ান নিজের রুমে প্রবেশ করে, সরাসরি ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে আবার ডিভানে বসে পড়ে অফিসের ফাইলপত্র নিয়ে। তখনই ফ্লোরা বেলকনি হতে নিজের ফার্সিয়ান সাদা বেড়ালটাকে কোলে নিয়ে ভিতরে আসে। বেড়ালটা আহিয়ানকে দেখে ফ্লোরার কোল থেকে নেমে দৌড়ে তার কোলে উঠে যায়। ফ্লোরা একটু জোর করেই আহিয়ানের কাছ থেকে বিড়ালটাকে নেয়। অবুঝ প্রাণীটা শুধু চটপট করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। সেও বুঝতে পারছে না সে কি হলো এদের, যারা একে অপরের সাথে আঠার মতো লেগে থাকতো, কেন আজ তাদের মধ্যে এত দূরত্ব। আহিয়ান ভ্রুক্ষেপহীনভাবে নিজের কাজ করতে থাকে। ফ্লোরা বিছানায় বসে রেগে বলতে থাকে, কুটুস, তুই আজকাল বড্ড অবাধ্য হয়ে গেছিস। কতবার বলবো যার তার কোলে চড়বি না। এরপর এমন করলে এত দূরে রেখে আসবো যে আর কোনো দিনও বাসায় আসতে পারবি না, নিজের বাইকেও দেখতে পারবি না। একটু পর আবার কুটুসের গায়ে হাত বোলাই, জানিস আজকাল দুষ্টটা একটু বেশি লাথি দেয়, দেখবি এই যে এখানে, বলে পেটের উপর বিড়ালের একটা পাঞ্জা রাখে আর আরসোকে আহিয়ানের দিকে তাকায়। কিন্তু আহিয়ান নিজের কাজে মগ্ন থাকতে দেখে শুধু দুফোঁটা অশ্রু জড়ায় আর নিজেকে ধিক্কার জানায় এ পাষাণ মানুষটাকে ভালোবাসার জন্য। সুজানা খান একটা 40 লক্ষ টাকার চেক নিয়ে আসে আব্বাস মির্জার কাছে সই করার জন্য। চেক সই করতে করতে বলে, আবার কেন? গতকালকেই তো 25 লাখ টাকা নিলে, সো হোয়াট? আপনি কি হিসাব চাইছেন মিস্টার মির্জা? আব্বাস মির্জা কিছু বলবে তার আগেই সুজানা খান আবারও বলে, চাইলেও আমি দিতে বাধ্য নই। মনে হচ্ছে আমাদের বিয়ের কন্ডিশনটা এত বছর পরও আবার মনে করিয়ে দিতে হবে। আপনার আর আমার বিয়েটা গিভ অ্যান্ড টেক। আপনার বেড ফলো হওয়ার পরিবর্তে আমার জীবনের সকল চাহিদা আপনি পূরণ করবেন। আহত স্বরে আব্বাস মির্জা বলে, আমাদের বিয়েটা কি এত বছর শুধু এই কন্ডিশনের জন্যই টিকে আছে? আর কিছু কি নেই? চেকটা হাতে নিয়ে সুজানা বলে, আছে তো, আপনার দেওয়া প্রতি মুহূর্তের যন্ত্রণা। আব্বাস মির্জা তার হাতটা চেপে ধরে বলে, আমি যদি আমার ভুল শুধরে নেই আর তাকে মুক্তি দেই। তাচ্ছিলের সাথে সুজানা বলে, মিস্টার মির্জা, আপনি যা করেছেন তাকে গুনাহ বলে, ভুল না। আর গুনাহ শুধরানো যায় না। আর তার মুক্তি আল্লাহ যেদিন রেখেছেন সেদিনই হবে। আপনি চাইলেও হবে না, না চাইলেও না। এরপর আব্বাস মির্জাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনি চলে যায়। আব্বাস মির্জা সেদিকে তাকিয়ে বলে, এই মহিলা এখনও আগের মতো আছে, ভাঙবে তবুও মস্কাবে না। আজকাল খুব বেশি বুলি ফুটেছে, এত বছরের ভয় ধীরে ধীরে কমে যাচ্ছে। ভেবেছিলাম একটু মিষ্টি মিষ্টি কথা বলে সমাধান করতে পারবো, কিন্তু না, কিছুই হলো না। আমার খুব জলদি কিছু একটা করতে হবে, না হলে পরে পস্তাতে হবে। এখন মনে হচ্ছে আমি যন্ত্রণা দিই। যদি কখনো সুজানা খানের হয় এমন কিছুর বদলা নিতে হবে, তাহলে আমাকে নির্বংশ করে ছাড়বে। নারীর প্রতিশোধ খুব ভয়ঙ্কর। চাকচিক্যময় আর বিলাসবহুল মির্জা বাড়িতে যখন মরিনে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তখনই গোধূলির সময় সপ্তম আকাশে আচমকাই ঘন কালো মেঘে ছেয়ে যায়। আকাশ ভেঙে বৃষ্টি নামে। প্রকৃতি তার সকল মলিনতা ভুলে নতুন ঋতুর আগমনের নেচে ওঠে। মরিনও নিজের বিষাদ কমাতে বেলকনিতে চলে যায়। নীলসারের আসল শুয়ে পড়া প্রতিটি বৃষ্টিকণা যেন তার দুঃখ ধুয়ে দিতে মন চায়। তার অশ্রুর সাথে বৃষ্টির পানি মিলেমিশে একাকার হয়ে যায়। মরিনের এই দুঃখ বিলাসে বাধা পড়ে একজোড়া বলিষ্ঠ পুরুষালী হাতের স্পর্শে।
লোমশ হাতে দুটো তার চিকন পর্ষা কোমরটাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মাত্র একদিনের বিবাহিত জীবন হলেও মরিন বুঝে যায় এটা তার স্বামী। আহনাফ পিছন থেকে মরিনের কানের কাছে মৃদু কণ্ঠে বলে, ভালোবাসি বউ। আহনাফের এই সহজ আর স্বল্প শব্দের স্বীকারোক্তিতে মরিনের মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে যায়। সে আবেশে চোখ বন্ধ করে নেয়। আহনাফ তাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমার অতীত মাফ করে দাও, আর তোমার অতীতের সব বিষাদ ভুলে যাও। আজ এই বৃষ্টিতে সকল পুরাতন ধুয়ে যাক। এরপর আহনাফ মরিনের কপালে চুমু দিয়ে একটু দূরে সরে হাত বাড়িয়ে বলে, তোমার ভালোবাসার শিকলে বাধা পড়তে চাই, নতুন করে বাঁচতে চাই। বলো, বিশ্বাস করে কি আমার হাতটা ধরবে? মস্তিষ্কে একরাশ দ্বিধা থাকলেও মরিনের মনে আহনাফের কথাগুলো বেশ প্রভাব ফেলে। সে তার নিজের অবচেতনে আহনাফের দিকে হাত বাড়িয়ে দেয়। পরম আবেশে আহনাফ মরিনকে বুকে টেনে নেয়। কিছু সময় বৃষ্টি বিলাসের পর তারা ভিতরে যায়। 2 ঘন্টা পূর্বে হোটেল রেডিসন। আহিয়ান অনেকক্ষণ যাবৎ অনুরোধ করেই যাচ্ছে। শেষ পর্যন্ত সাদাব বা নীলিমা কারো মন না গলাতে পেরে কেঁদে দেয় আর বলতে থাকে, প্লিজ ভাবি, হেল্প মি। সাদাব আর নীলিমা অবাক হয়। একটা পুরুষ কতটা অনুতাপে কান্না করে তারা সেটা বুঝতে পারে। নীলিমা একটু জোর গলায় বলে, মিস্টার মির্জা, শান্ত হন। আহনাফ কান্না না থামিয়ে বলে, পারছি না। জীবন অনেকে অন্যায় করেছি, কিন্তু কখনো কোনো নিষ্পাপকে কষ্ট দেইনি। কিন্তু আজ এমন একজনের সাথে অন্যায় করেছি যে কিনা শুধু নিষ্পাপে নয়, সে আমার ভালোবাসাও। আমি বুঝতে পারছি না কি করে তার ক্ষত বিক্ষত হৃদয়টা আমি ঠিক করব। সাদাব দুজনের কথার মধ্যে কথা বলে ওঠে, ভালোবেসে। কান্না থামিয়ে অস্পষ্ট স্বরে আহনাফ বলে, কি? তুই ঠিক শুনেছিস, ভালোবেসে। নিজের স্ত্রীর মন জেতার একমাত্র কৌশল হচ্ছে তাকে ভালোবাসা। এটা নীলিমা আমাকে 2 বছর আগে বলেছিল, আর আমি আহিয়ান ভাইকে। নীলিমা মৃদু স্বরে বলে, সাদাব ঠিকই বলেছে। বছরখানেক আগেও আমার কাছে এসে বলে তার বড় ভাই আহিয়ান মির্জা নাকি নিজের স্ত্রী ফ্লোরার প্রেমে পড়েছে, কিন্তু বিয়ে শুরুতে করা স্ত্রীর প্রতি অবহেলা আজ তাদের মধ্যে দূরত্বের কারণ। আহিয়ান মির্জা সব ঠিক করতে চাইলেও তার স্ত্রী তাকে মাপ না করে দূরে সরিয়ে দিচ্ছে। এখন করণীয় কি? তখন আমি তাকে বলেছিলাম, তোমার ভাইকে বলো নিজের বউকে ভালোবাসতে, এতটা ভালোবাসা দিতে যাতে সে চাইলেও আর কোনো দিনই তাদের বিষাদময় অতীত মনে করতে না পারে। এরপর সাদাবের মুখে শুনেছিলাম সব কিছু নাকি ঠিক হয়েছিল। কিছুদিন পর তাদের ভালোবাসার চিহ্ন হিসেবে নতুন একটি প্রাণ পৃথিবীতে আসবে। আমাকে প্রায় প্রতিদিনই তাদের ভালোবাসার আর মিষ্টি খুনসুটির গল্প শোনাতো। আমারও তাদের গল্প শুনতে ভালোই লাগতো। খুব আনন্দ হতো এটা ভেবে একটা মেয়ে ভালোবেসে খারাপ চরিত্রের একটা মানুষকে ভালো করে দিয়েছে। কিন্তু হঠাৎই সাদাব তাদের বলা কথাগুলো বন্ধ করে দেয়। কারণটা আজও বলেনি। সাদাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ বলার মতো কিছু ছিল না। আহিয়ান মির্জা বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি, ফ্লোরা ভাবিকে ঠকিয়েছে। মানে মানে ভাবির প্রেগনেন্সির 2 মাস অবধি সব ঠিকই ছিল। কিন্তু নীলিমা জানতে চাই, কিন্তু কি? সাদাব আহনাফকে বলে, তুই বল না। আহনাফ ভয় পেয়ে ডোক গিলে বলে, নো। চোখ পাকিয়ে সাদাব বলে, আই ইনসিস্ট। আহনাফ নিরুপায় হয়ে ধীরে ধীরে বলতে শুরু করে, ব্রাবির প্রেগনেন্সির 2nd মান্থে তার মা বাবা জার্মানিতে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। খবর পেয়ে ব্রো আর বাবির সাথে আমি আর সাদাবও জার্মানিতে যাই। কিন্তু আহনাফের গলা দিয়ে আর শব্দ বের হয় না। তা দেখে সাদাব প্রায় চিৎকার করে বলে ওঠে, কি হলো বল? এখন মুখে কুলু পেটেছিস কেন? বল কিভাবে সদ্য মা বাবা মরা একটা মেয়েকে সামলানোর বদলে তোর ব্রো সেখানকার এক কলগার্ডের সাথে হোটেল রুমে আপত্তিকর অবস্থায় ধরে পড়ে। আতকে ওঠে নীলিমা। কি বলছো কি এসব? মাথা নাড়িয়ে সায় দেয় সাদাব। তারপর বলে ওঠে, হ্যাঁ সত্যি বলছি। আমরা সেফে গেলেও ভাবির কানে ঠিকই খবরটা পৌঁছে যায়। ইউ নো হোয়াট ইজ দ্য সেকেন্ড পার্ট? যখন ভাবি তাকে কনফ্রন্ট করে তখন সে কি জবাব দেয় জানিস? সে নাকি সব নাটক করেছে একটা বাচ্চার জন্য। বিয়ের পর বাচ্চার কথা বলে ভাবি সাফ মানা করেছিল, কারণ সে সম্পর্কটাই ঠিক নেই। সেখানে একটা নিষ্পাপ প্রাণ নিয়ে আসার কোনো মানে নেই। তাই তো সে আমার সাহায্য নিয়ে এসব করেছে। তাছাড়া সেই নাকি কখনোই পরনারীর সঙ্গ ছাড়েই নাই। বিশ্বাস করো নীলিমা, তখন ফ্লোরা বাবির দিকে তাকিয়ে আমার ইচ্ছে করছিল হয় নিজে মরে যাই, না হয় ওই আহিয়ান মির্জাকেই খুন করে ফেলি। নীলিমা কি বলবে কিছুই ভেবে পায় না। তবুও সে আহনাফকে প্রশ্ন করে, একটা প্রেগনেন্ট মেয়ে মা বাবা হারিয়ে স্বামীকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিল, কিন্তু সে স্বামী তাকে ধোঁকা দিল। এর সে কষ্টের ব্যাপার জীবনে আর কিছুই নেই। আপনি আমার বোনের সাথে এমন কিছু করবেন না তো? বল, মনে এমন কিছু থাকলে বলে দে। অসহায় ভঙ্গিতে আহনাফ বলে ওঠে,
তোর আমাকে দেখে কি তাই মনে হয়? সাদাব তাচ্ছিল্যের সাথে বলে, তোর ভাইকে দেখেও কিন্তু আমার মনে হয়নি। যাক বাদ দে, শোন, একটা কথা স্পষ্ট বলে দেই। আমি জানি মির্জা বাড়িতে পুরুষ মানুষ নিজের স্ত্রীকে বেড পলো আর বাচ্চা জন্মের মেশিন ছাড়া আর কিছুই ভাবে না। আজ তোকে বিশ্বাস করছি যে তুই এই চিন্তাধারার বাহিরে গেছিস, কিন্তু তুইও যদি আহিয়ান মির্জার মতো করিস তবে তোকে আমি কিন্তু নিজ হাতে খুন করব। এভাবেই কিছু সময় টুকটাক কথা বলে বিদায় বেলা আহনাফ নীলিমাকে বলে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন। আহিয়ান ব্রো আর ফ্লোরা বাবির ব্যাপারটা মরিনকে বলবেন না। কিন্তু কেন? ও হয়তো আমাকে তাহলে বিশ্বাস করতে পারবে না, ভাববে হয়তো আমিও ব্রোর মতো মিথ্যে ভালোবাসার নাটক করছি। দৃঢ় গলায় নীলিমা বলে, আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু আপনিও মাথায় রাখবেন নারীর হৃদয় বড্ড কোমল, একটু ভালোবাসাতেই গলে যায়। কারণ নারীদের যদি সামান্য ভালোবাসায় সব ভুলেও বা যেতেও তা তাদের মধ্যে ক্ষমা করার গুণ না থাকতো, তবে পৃথিবী কবেই যেন ধ্বংস হয়ে যেত। হ্যাঁ বুঝেছি। নীলিমা আবারও বলে, মিস্টার মির্জা, আরেকটা কথা, অতীত কিন্তু সবারই থাকে। নারী অতীতে সব ক্ষমা করে দেয়, কিন্তু তাকে কথা দিয়ে আবার নতুন করে একই অন্যায় করলে সে কিন্তু ক্ষমা করে না। কারণ নারীর কোমল হৃদয় সব সহ্য করতে পারলেও বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে না। ফলাফল হয় নিজে ধ্বংস হয়ে যায়, অথবা সব কিছু ধ্বংস করে দেয়। তাই বলেও নিজের ভাইয়ের মতো হবেন না। আহনাফ নীলিমার কথায় মাথা নাড়িয়ে সায় দিয়ে বোঝায় যে সে বুঝতে পেরেছে। তারপর বের হয়ে যায়। বাড়ি ফিরে নীল শাড়িতে নিজের প্রেয়সীকে ভিজতে দেখে আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। দ্রুত পায়ে এগিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। স্বামীর সাথে বৃষ্টি বিলাস করে ঘরে এসে ভেজা শাড়িটা পাল্টে নিতেই আলমারি খোলে অন্য একটা শাড়ি বের করতে, কিন্তু তার মুখটা বিরক্তিতে ভরে যায়। আনমনে বলে ওঠে, সবগুলো শাড়ি নীল কেন? কিন্তু আহনাফ কথাটা শুনে ফেলে। তারপর একটু এগিয়ে আবারও পিছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি জানতে চাও তোমার কাবার্ডের সবগুলো শাড়ি নীল কেন? মাথা নাড়িয়ে সায় দেয় মৌরিন। তার আগে বলো, আমি তোমাকে প্রথম কোথায় দেখেছি? নীলিমা সাদাফের কাছ থেকে ইতিপূর্বে মৌরিন শুনেছে যে আহনাফ তাকে সাদাফের জন্মদিনের পার্টিতে রেস্টুরেন্টে দেখেছিল। তাই সে জটপট করেই উত্তর দিল, সাদাফ ভাইয়ের বার্থডেতে। আহনাফ তার পিঠ থেকে বেজা চুলগুলো সরিয়ে আস্তে আস্তে ঠোঁট দিয়ে স্পর্শ করতে করতেই বলে, হলো না? বৃষ্টির ঠান্ডার আহনাফের ভালোবাসার পরশ দুটো মিলিয়ে মরিনের দেহ মনে যেন কম্পন শুরু হয়। আহনাফ মরিনের অবস্থা দেখে তাকে ছেড়ে দেয়। তারপর পকেট থেকে ফোন বের করে একটা ছবি দেখিয়ে বলে, কোনো এক বর্ষায় নীল শাড়িতে এক ষোড়শীর প্রেমে পড়েছিলাম। মরিন অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রাণ বোমরা। এটা গল্পের প্রথম অংশ, পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।